ভারতের সবথেকে বড় ভাসমান জনপদ ডাল লেক। আর এই ডাল লেকের জলে ভাসমান বিলাসবহুল হাউসবোটে থাকার অভিজ্ঞতা কেমন হয়? সেই অভিজ্ঞতার গপ্প নিয়েই আমাদের আজকের ট্রাভেল গপ্পে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের গপ্পটা হাউসবোটের ইতিহাস দিয়ে শুরু করা যাক। যদিও আর্কিওলজিস্টদের মতে ডাল লেকে মানুষের বসবাস শুরু হয় প্রায় 2nd সেঞ্চুরি থেকে, কিন্তু ডাল লেকে হাউসবোটের প্রচলন হয় তার অনেক পরে। 19th সেঞ্চুরিতে ব্রিটিশদেরকে কাশ্মীরে জমি কেনা বন্ধ করে দেওয়া হয়, আর সেই সময় প্রথম একজন ব্রিটিশ ম্যান মিস্টার M.T. কেনার্ড কাশ্মীরি কার্পেন্টারদের সহযোগিতায় প্রথম হাউসবোট তৈরি করেন। তিনি এই ভিক্টোরিয়ান বাংলো স্টাইলের হাউসবোটের নাম দেন ভিক্টরি। এটাকেই প্রথম কমার্শিয়াল হাউসবোট বলা যেতে পারে, কারণ তিনি ব্রিটিশ ভিজিটারদের দেখার এবং থাকার জন্য এই হাউসবোটটা খুলে রাখতেন। পরবর্তীতে কাশ্মীরিরাও ভালো বুঝতে পারেন যে এর থেকে ভালো মুনাফা কামানো যেতে পারে, তাই 20th সেঞ্চুরিতে কাশ্মীরিরা ভিক্টরির থেকেও বেশি লাক্সারি হাউসবোট তৈরি করা শুরু করেন। আজকের দিনে দাঁড়িয়ে এই হাউসবোটের সংখ্যা প্রায় 700 থেকে 750। এই ভাসমান জনপদের প্রধান যানবাহন শিকারা। আর শিকারা যে শুধুমাত্রই এই জনপদের যানবাহন তা কিন্তু নয়, ট্যুরিস্টদের কাছেও ভীষণ একটা আকর্ষণের বিষয়বস্তু। তো আজকে আমরা প্রথমেই শিকারা চড়ে নেব, তারপর শিকারা রাইড করে ফিরে আমরা হাউসবোটে স্টে করব। अंकल आपका नाम? राशिद भाई। रशीद भाई। राशिद। आप सिर्फ बोट ही चलाते हैं? बोट ही चलाते हैं पूरा साल? जब बहुत ठंड पड़ता है, बर्फ जम जाता है, उस टाइम मतलब बोट चलता है? बोट चलता है, मगर रास्ता देर से खुलता है, 10-11 बजे के बाद। समझ गए। ये पानी खाली पानी उसमें जम जाता है, समझ गए। फिर धीरे धीरे रास्ता बनाना पड़ता है, फिर चलता है। কাশ্মীরের শান, কাশ্মীরের হেরিটেজ শিকারা রাইড করছি, অনবদ্য অভিজ্ঞতা। কিন্তু একটাই জিনিস খারাপ লাগছে, না পুই আছে, না বন্ধু বান্ধবরা কেউ আছে, একা একা শিকারা রাইড করতে হচ্ছে। সবাইকে বেশ মিস করছি, সত্যি খারাপ লাগছে আমার। এরা 6টা পয়েন্ট দেখাবে, তার মধ্যে প্রথমে এটা বলছে গুলফাম লেক। এখানে গুলফাম বলে কোনো সিরিয়ালের শ্যুট হয়েছিল, তারপর থেকে এই লেকটার নাম হয় গুলফাম লেক। এই যে মনে হচ্ছে জলের মধ্যে জমির মতো, এটাকে বলা হচ্ছে ফ্লোটিং ল্যান্ড। এরা এদের লোকাল ভাষায় বলে চলতা ফিরতা জমিন। দেখে তো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে এগুলো নাকি হাওয়াতে নড়ে লেকের এই পাশে চলে আসে, তার জন্য ডান্ডা দিয়ে ব্লক করে রাখতে হয়। দেখুন এখানে হায়দার সিনেমা শুটিং হয়েছিল বলে এই পয়েন্টটার নামই দিয়ে দিয়েছে হায়দার পয়েন্ট। এটা পার্ট অফ দ্য মিনা বাজার। এই মিনা বাজার বেসিক্যালি ফেমাস, এটা কাশ্মীরের ফ্লোটিং মার্কেট। এই মিনা বাজার কিন্তু কাশ্মীরের ঐতিহ্য। মনে করা হয় 1800 শতকে সম্রাট আকবর মহিলাদের শপিং করার জন্য এই মিনা বাজার তৈরি করেছিলেন। সেই সময় শুধু মহিলারাই এখানে ব্যবসা করতো এবং মহিলারাই শপিং করতো, যদিও এখন সেটা পরিবর্তন হয়ে সবার জন্য খুলে গেছে। মিনা বাজারের মতো ছোট ছোট মার্কেট তো আছেই, তাছাড়াও প্রচুর মানুষ জুয়েলারি থেকে খাবার দাবার, সবজি সবকিছু কিন্তু এই বোটে করেই ট্যুরিস্টদেরকে বিক্রি করে।
बोला ना प्यार से कुछ गिफ्ट आइटम बहन के लिए मम्मी के लिए देने वेने के लिए। ये देखो कश्मीर स्टोन, ये यंग लड़की पे बहुत खूबसूरत लगती है, इसको कहते हैं मून लाइट। ডাল লেকের মধ্যে মানে ডাল লেকটা অনেকটা বড়। ডাল লেকের মধ্যে বেশ অনেকগুলো আইল্যান্ড আছে, মানে এরকম মিনা বাজার যেমন এটা একটা আইল্যান্ডের উপর, তো এরকম অনেকগুলো আইল্যান্ড আছে। তার মধ্যে প্রায় 10 থেকে 15,000 রেসিডেন্টস বাস করে এবং তাদের মূল যাতায়াতের ব্যবস্থা কিন্তু এই নৌকা। এদের রাত বিরেতে যখন যেরকম দরকার হয় এরা কিন্তু বোটই ব্যবহার করে। ছোট ছোট ডিঙি নৌকা আছে, সেগুলো করেই এরা যাতায়াত করে। ইভেন বাচ্চারা স্কুলে পর্যন্ত যায় এই বোটে করে। শিকারা রাইডটা সত্যি এক অভূতপূর্ব অভিজ্ঞতা। কাশ্মীরে আসলে এই রাইডটা অবশ্যই করা উচিত। প্রথমে একদিক দিয়ে নিয়ে গেল, আবার সব হাউস বোটের মাঝখান দিয়ে, তারপরে ডাল লেকের যে আইল্যান্ডগুলোর মধ্যে যে ছোট ছোট গ্রামগুলো রয়েছে তার মাঝখান দিয়ে ছোট ছোট খাড়ি দিয়ে ফিরিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসছে। দারুণ একটা অভিজ্ঞতা। প্রচণ্ড খিদে লেগেছে, সকালের পরে কিছু খাওয়া হয়নি, বিকাল 5টা বাজে। কাশ্মীরে এসে বাঙালি থালি ভাবা যায় না। ডালগেটের ঘাট নম্বর 2-এর উল্টো দিকেই সোনালি ধাবা, দুর্দান্ত খাওয়া দাওয়া। এত বেলায় ননভেজ আর কিছু নিইনি, ভেজ নিলাম। দাদা একদম সামান্য একটু এঁচড় দেবে নাকি? টাকা এরকম খাবার কাশ্মীরে বসে ভাবা যায় না, দুর্দান্ত ব্যাপার। তবে মানে আমি তো ভেজ খেলাম, যারা মাছ চিকেন মাটন চাইবেন সেটাও পেয়ে যাবেন এখানে। আর দারুণ দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ডালগেট গেট নাম্বার 6। আর ওই উল্টো দিকটা দেখা যাচ্ছে নিউ মন্ডালয়া, ওটা হচ্ছে আমাদের হাউস বোট। আর সিস্টেমটা হচ্ছে আপনাকে হাউস বোটে যাওয়ার জন্য বোটিং কিন্তু ফ্রি। তো এটার সিস্টেমটা হচ্ছে ইউজুয়ালি একজন কারোর নাম্বার দেওয়া থাকবে, যে এসে বোটে করে আপনাকে নিয়ে যাবে, ফ্রিতেই নিয়ে যাবে। তো এই যখনই আপনি মার্কেটে আসবেন, যেখানে আসবেন, এই যাতায়াতটা কিন্তু এদের প্রতিটা হাউস বোটের একটা করে পার্সোনাল বোট থাকে। তো আমাকে আর কল করতে হলো না, দাদা এখানেই ছিল, উমার ভাই অলরেডি এখানেই প্রেজেন্ট ছিল, তো আমাকে ওই জন্য আর কল করতে হলো না। তো উমার ভাইয়ের বোটে বসবো, বসে আমরা এখন নিউ মন্ডালয়ে যাব। আচ্ছা, আমি এখন বসে আছি নিউ ম্যান্ডলে হাউস বোট, ঘাট নম্বর 6, একদম বলিভার্ড রোডের ওপর থেকেই এটা দেখা যায়। তো আমার কিন্তু এটা প্রথমবার এক্সপিরিয়েন্স হাউস বোটের। চলুন আপনাদের সাথেও হাউস বোট কেমন হয়, কি ধরনের এক্সপিরিয়েন্স, সবটা আপনাদের সাথেও শেয়ার করে নিই। প্রথমে ঢুকেই এখান থেকে এটা হচ্ছে ড্রয়িং হল। মানে আজকে আমি একাই রয়েছি, টুরিস্ট একদমই নেই। তো এটা হচ্ছে ড্রয়িং হল, এরকম একটা রয়্যাল ড্রয়িং হল, যেখানটায় বসে ধরুন লোকজন যখন আসবে তখন আড্ডা ফাড্ডা মারতে পারলেন। ড্রয়িং হলের পরেই এখান থেকে সরিয়ে এরকম একটা রয়্যাল ডাইনিংয়ের ব্যবস্থা।
ডাইনিং থেকে গলি মতো করা আছে পুরো হাউস বোটটাতেই। এই প্রথম রুমটাতে, এটা ফার্স্ট রুমটা কিছুটা এরকম টাইপের। একইভাবে আরো 3টে রুম আছে এই হাউস বোট। প্রচন্ড সুন্দর, প্রচন্ড সুন্দর। আমি একটা জিনিস বলবো, লোকজন থাকলে বেশি ভালো লাগবে। সত্যি কথা বলতে আমি রাজকীয় ডাইনিং এর লোভটা ছাড়তে পারলাম না। আমি ওই জন্য খাবার পার্সেল করিয়ে এখানে নিয়ে এসেছি, এখানে বসে রাতের ডিনারটা করব। দুপুরে যেখানে লাঞ্চ করেছিলাম ওখান থেকেই চিকেনটা কিনে আনলাম। রাজ্যের বাইরে গিয়ে নিজের স্বাদ পেলে খারাপ লাগে না, ভালোই লাগে বেশ। খাবারটা আমি পার্সেল করিয়ে নিয়ে এলাম, কারণ এখন এদের ট্যুরিস্ট নেই বলে খাবারের এখানে অ্যারেঞ্জমেন্ট নেই। এই হাউস বোটে কিন্তু মানে খাবারের সাথেও আপনি প্যাকেজ নিতে পারেন। হাউস বোটের এমনিতে একরকম রেট, উইথ ফুড আর এক রকম রেট হয়। গুড মর্নিং। সকাল 5:30 বাজে। আমি প্রায় 15 মিনিট ধরে ওয়েট করছি। ভেবেছিলাম সানরাইজটা দেখব, কিন্তু আজ যা ওয়েদার, তাতে সানরাইজ দেখার কোনো চান্সই নেই। পুরো মেঘলা। গুগলের টাইমিং শো করছিল 5:20 সকালবেলা, বেজে গেছে 5:30। কিন্তু যা মেঘ আছে, আমার মনে হচ্ছে না আজকে সূর্য দেখা যাবে। যদিও আজকে ওয়েদারটা ক্লাউডি, কিন্তু সূর্য উঠলেও খুব একটা বেশি কিন্তু আলো রুমের মধ্যে হবে না। চলুন আর একটা জিনিস দেখিয়ে দিই, যে বোট হাউসের জানলা কিভাবে খোলে। দুটো পার্ট থাকে, একটা কাচের, কোয়াইট ডিফিকাল্ট, আর একটা নেটের। তো নেটের বাইরে থেকে বাইরেটা কিছুটা এরকম দেখা যায়, মানে পাশের হাউস বোটটা দেখা যাচ্ছে। বোট হাউসে থাকার অভিজ্ঞতা কেমন, এই প্রসঙ্গে আমি বলবো, মানে এটা আমার একদমই মানে পার্সোনাল অভিমত। মানে আমার 2-3টে জিনিস আমি ফিল করেছি। প্রথমত, আপনি প্রতিটা মুহূর্তে যে সেক্লুডেড সেটা ফিল করবেন। আমি একটা ঘটনা দিয়ে বলি। কালকে রাত্রেবেলা আমি যখন শুয়ে আছি, আমি সোলোই ট্রাভেল করছি, আমি এর আগেও 3 দিন যখন হোটেলে থেকেছি, এই ফিলটা কিন্তু হয়নি। পাশে একটা ঝিঝি ডাকছে, আর মানে সাউন্ড এফেক্ট একটা বিরাট ম্যাটার করে। তো আমি না মানে পুরো বুঝতে পারছি, যদিও এটা মাথারও হতে পারে ব্যাপারটা, বাট আমি বুঝতে পারছি যে আমি মানে একটা সেক্লুডেড জায়গায় রয়েছি। আরও যেটা বলবো, দ্বিতীয়ত, যারা উন্মুক্ততা পছন্দ করে, ঘরের জানলা থেকে পাহাড় দেখতে পছন্দ করে, তাদের এটা ভালো নাও লাগতে পারে। ভেতরটা বেশ ক্লস্ট্রোফোবিক, একটু বদ্ধ টাইপের। আমার এক্সপিরিয়েন্স মোটামুটি, আমি যে বিরাট ভালো লেগেছে এটা আমি বলবো না। আলোর আনাগোনাও বেশ কম, যদিও আজকে একটু ক্লাউডি, তবে সূর্য উঠলেও যে বিরাট কিছু আলো ঢুকবে রুমে তা নয়। চতুর্থত, আমি আর একটা জিনিস বলবো, হাউস বোটে থাকতে গেলে কিন্তু আপনাকে কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। আপনি চাইলেই মার্কেটে চলে যেতে পারবেন তা নয়। আমি একা রয়েছি বললেই সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে আসছে। কিন্তু ধরুন এটা রোডের কাছেও, যদি আপনারা একটু ডাল লেকের ভেতর দিকে থাকেন, সেক্ষেত্রে আপনার ট্রাভেলিং টাইমটাও কিন্তু 20-25 মিনিট, আধা ঘন্টা। তো সেক্ষেত্রে কিন্তু সবার কাছে যে অনেক বোট রয়েছে তা নয়। সো মানে আগের দিনের অভিজ্ঞতার জন্য হাউস বোট কেমন কি টেস্ট করতে চাইছেন, সেই জন্য এটা ভালো অপশান। তবে কেউ শ্রীনগরে এসে যদি 2-3 দিন থাকছেন আর 2-3 দিন হাউস বোটে থাকছেন, তাহলে আমার মনে হয় যে মানে এটা অতটা কনভিনিয়েন্ট হবে না সব কিছুর জন্য। এটা আমার যদিও পার্সোনাল মত।
अंकल आप इसमें वेजिटेबल सेल करते हैं? अच्छा। उमर भाई गुड मॉर्निंग। गुड मॉर्निंग। मैं आपके पास से हाउस बोट का बारे में कुछ मतलब जानना चाहता हूँ। कोई बात। जैसे कि जब टूरिस्ट सर्दी के मौसम में आते हैं तो डल लेक का पानी तो बर्फ़ हो जाता है, डल लेक पूरा सुबह फ्रीज हो जाता है। जी। तो अब उसी टाइम आप लोग मतलब टूरिस्ट को कैसे लेके आते हैं यहाँ पर? जब टूरिस्ट को ड्रॉप करता है फिर तोड़ना पड़ता है। बर्फ़ को तोड़ना पड़ता है। जी। अच्छा, उस टाइम जब टूरिस्ट एंट्री करता है उस टाइम यहाँ पे बुखारी होता है अंदर से। क्या होता है? सॉरी समझे नहीं मैं। बुखारी बुखारी मतलब? कश्मीरी का आग जलाने का बुखारी। अच्छा अच्छा। उसी से टूरिस्ट आता है, उसी से मेंटेनेंस होता है। अच्छा। रोड का भी होता है, आगे का भी होता है। वो बुखारी सब रूम में होता है। और मतलब उस टाइम बर्फ़ हो जाता है तो मतलब पानी का सोर्स टूरिस्ट लोगों के लिए क्या रहते हैं? उस टाइम बाल्टी में भरता है पानी वानी, बाल्टी में भर के रखते हैं। हाँ। अच्छा। फिर सप्लाई करता है बाल्टी से। और मेरे को और एक चीज़ जानना है, ये हाउस बोट लेके नहीं, ये हाउस बोट में जो लोग नॉर्मल रेसिडेंस है, मतलब मैंने सुना कि डल लेक के अंदर गांव भी है, तो गांव के अंदर गांव से इधर रोड पे आने में तो बहुत टाइम लग जाता है। नहीं, वो पीछे रोड है, वो पीछे से जाता है। पीछे से जाता है। हाँ। पर किसी को मतलब कोई वेदर बहुत ख़राब है, किसी को अपना बोट से किसी का तबीयत ख़राब हुआ, बोट से ये रास्ते तक एक्चुअली एम्बुलेंस होता है। एम्बुलेंस होता है, जी। वो बोट एम्बुलेंस, अगर इमरजेंसी कोई सर्विस होता है फिर ये एम्बुलेंस होता एम्बुलेंस होता है। जी। उसमें फ़ोन करने से एम्बुलेंस आके हाँ, लेके चले जाते हैं। तुरंत आता है। बढ़िया बात है भाई। আপনাদের যদি আমাদের গপ্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম আরও গপ্প দেখার জন্য আমাদের চ্যানেল ট্রাভেল গপ্পকে সাবস্ক্রাইব করুন। আপনারাও ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।